আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স এর চ্যাপ্টার 3 এর বলের ঘর্ষণ বল সম্পর্কে জানবো। এই ক্লাসটা হলো পার্ট 2। এর আগের একটা পার্ট 1 ক্লাস দেওয়া আছে, সেটাতে তার বেসিক আইডিয়াগুলো সম্পর্কে জানিয়ে নিবা। আজকে আমরা ঘর্ষণ বল সম্পর্কে জানবো এই টপিকে। তো ঘর্ষণ বল খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরে পরীক্ষা থেকে কোয়েশ্চেন আসে এই টপিক থেকে। তো ঘর্ষণ বল মানে বুঝতে হবে তোমাকে, ঘর্ষণ মিনিং হলো যে তো সবাই জানো, রাস্তার সাথে যে ঘর্ষণ, চাকার সাথে যে ঘর্ষণ হয় সেটাকেই বোঝায়, কিন্তু তোমাকে ঘর্ষণ বল আলাদাভাবে বুঝতে হবে। ঘর্ষণ বল হলো তোমার গতি যেদিকে কাজ করে তার ঠিক বিপরীত দিকে কাজ করবে। ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করবে, এটা আলাদাভাবে মনে রাখবে। ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে। ব্যাপারটা এরকম, তুমি সামনে যাচ্ছ, কেউ তোমাকে যেন পিছনে টেনে ধরছে। ব্যাপারটা কিরকম, তুমি মানে যতই সামনে যেতে যাচ্ছ, ঘর্ষণ বল যতই বেশি হবে মনে হবে যেন কেউ তোমাকে পিছে টেনে যাচ্ছে। ঘর্ষণ বল মানে তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঘর্ষণ বল দিয়ে বুঝবো কি, তোমাকে থামিয়ে, তোমাকে বলতে গাড়ি, বস্তু, যে কোনো বস্তুকে টানতে থাকলে সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা মনে রাখবে। ঠিক আছে, আর তুমি সামনের দিকে যাবা, ঘর্ষণ বল অলওয়েজ কি পিছনের দিকে কাজ করবে, তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করবে। যেমন ঘর্ষণ বলের আমরা যে সূত্রটা জানি, এফ ইকুয়াল, আমরা ধরলাম একে এফ কে দ্বারা প্রকাশ করাই, এফ ইকুয়াল মিউ কে আর। এই চিহ্নটা মনে হয় তোমরা প্রথম পরিচিত হচ্ছে, এর নাম হলো মিউ। কি নাম? মিউ, মনে রাখবা এটার নাম কি? মিউ। একে বলা হয় ঘর্ষণ সহগ। কি বলা হয়? ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ, মনে রাখবা। মিউকের নাম কি? ঘর্ষণ সহগ। আর প্রশ্নে যদি আর এর মান দেওয়া থাকে তাহলে তো ভালো, আর এর মান যদি দেওয়া না থাকে মনে রাখবা আর ইকুয়াল এম জি। আর ইকুয়াল টু কি? এম জি। প্রশ্নে যদি আর এর মান দেওয়া না থাকে কি মনে রাখবা? আর ইকুয়াল এম জি। তো ঘর্ষণ বল এই এফ কে দ্বারা কি বোঝাচ্ছে? ঘর্ষণ বল, ঘর্ষণ বল সমান মিউ কে আর। ঘর্ষণ বল সমান কি? মিউ কে আর। মিউ কে হলো ঘর্ষণ সহগ, মিউ কে ঘর্ষণ সহগ, এর নাম কি? মিউ। তোমার নতুন পরিচিত হচ্ছে এই জিনিসটার নাম কি? চিহ্নটার নাম মিউ। তো মিউ কে দ্বারা ঘর্ষণ সহগকে বোঝায়। আর এখানে বোঝাচ্ছে যে এক ধরনের ওজন, যে আর এর মান প্রশ্নে দেওয়া থাকে না, তখন তোমাকে চিন্তা করতে হবে আর ইকুয়াল কি? এম জি, যদি দেওয়া না থাকে। ঠিক আছে, এবার আসলে ঘর্ষণ বলের তো আমরা বুঝলাম, ঘর্ষণের আরও কিছু কাহিনী বুঝি, পরীক্ষায় যেভাবে আসে। ধরো একটা আমরা যদি এটা বস্তু অঙ্কন করি, ধরো আমি যদি একটা আয়তাকার বস্তু নেই, লাইক এটা নিলাম, এটাকে তুমি কোন দিকে টানতেছো? সামনের দিকে টানতেছো। কোথায় টানতেছো? সামনে। ঠিক আছে, তো তোমাকে বলছিলাম যে পিছনে কেউ একজন কাজ করে, অদৃশ্য বল কেউ একটা কাজ করে পিছনে। তুমি সামনের দিকে কিন্তু অ্যাপ বলে টানতেছো, কিন্তু পিছনে কেউ একজন কাজ করতেছে। ওই যে পিছনে একজন যে টেনে ধরে, এই টেনে ধরার জিনিসটাই হলো কি? ঘর্ষণ বল। মানে তুমি যাইতে যাচ্ছ সামনে, কিন্তু পিছনে একজন কেউ তোমাকে টেনে ধরছে। তাহলে এম ভরের বস্তু যাকে তুমি সামনে টেনে নিয়ে যেতে হচ্ছে, কোথায়? সামনে। ধরো যে এই যে ক্যাপিটাল একটা অ্যাপ দিলাম, এই ক্যাপিটাল অ্যাপ তুমি বল প্রয়োগ করতেছো, মানে এটা হলো তোমার প্রযুক্ত বল। কি বল? তুমি সামনের দিকে, এইদিকে নিয়ে যাচ্ছ। ঠিক আছে, সামনের দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমাকে পিছনে কেউ একজন ধরে রাখছে। এদিকে কি কেউ একজন ধরে রাখছে। এই যে ধরে রাখার চেষ্টা করে অদৃশ্য একটা বল, সেটাই হলো কি? ঘর্ষণ বল, মনে রাখবা। তাহলে এই যে সামনের দিকে যে টানতেছো, এই বলের নাম হলো কি বল? প্রযুক্ত বল। এই বলের নাম হলো প্রযুক্ত বল, মনে রাখবা। আর পিছনে যে কেউ একজন টেনে ধরে, সেই বলটার নাম হলো ঘর্ষণ বল। সেই বলের নাম কি? ঘর্ষণ বল। এগুলো একটু মনে রাখবা।
সামনে যে বলে টানি আমরা, এটার নাম কি? প্রযুক্ত বল। পিছনে কেউ একজন অদৃশ্যের মতো টেনে ধরে তোমাকে সামনে যাইতে দেয় না, বাধা দেয়, সেই বলটার নাম হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বলের কারণে একটু মনে রাখবে আলাদাভাবে, ঘর্ষণ বলের কারণে মন্দন ঘটে। কি ঘটে? ঘর্ষণ বলের কারণে মন্দন ঘটে, মনে রাখবা। ঘর্ষণ বলের জন্য কি ঘটে? মন্দন ঘটে। এবার আসো, এই যে প্রযুক্ত বল টানতেছো, ঘর্ষণ বল পিছনে টেনে ধরছে, এই যে দুইটা বলের মাঝে যেই বলের কারণে এই যে বস্তুটা সামনের দিকে যাবে, যেই বলের কারণে বস্তুটা কি সামনের দিকে অগ্রসর হবে, হ্যাঁ, সেই বলকে বলা হয় কার্যকর বল। সেই বলকে কি বলা হয়? কার্যকর বল। মনে রাখবে সেই বলের নাম কি? যেই বলের কারণে বস্তু কোথায় যায়? সামনে যায়, সেই বলের নাম হলো কার্যকর বল। এবার আসি প্রশ্নে, তোমাকে বুঝতে হবে কার্যকর বলের কারণে বস্তু কিন্তু সামনে অগ্রসর হয়। কার্যকরের এই যে পরিচয়গুলো মনে রাখবা। কার্যকর বলের কারণে বস্তু কোথায় হয়? সামনে অগ্রসর হয়। এগুলো আলাদাভাবে মনে রাখবা, যেটা তোমার কোশ্চেনে লাগবে। একটা বলতে পারো যে কার্যকর বলের কারণে মূলত বস্তুর কি হয়? ত্বরণ সৃষ্টি হয়, অ্যাক্সেলারেশন সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি হয়। মনে রাখবা, কার্যকর বলের কারণে বস্তুর কি হয়? ত্বরণ সৃষ্টি হয় বা অ্যাক্সেলারেশন সৃষ্টি হয়। এই জিনিসগুলো ম্যাথে প্রচুর হেল্প করবে। এই কথাগুলো যে বলতেছি, যে অদৃশ্য বলকে একজন টেনে ধরছে, এগুলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল মন্দন ঘটায়, হ্যাঁ। আবার প্রযুক্ত বল কি করে? সামনের দিকে তো নিয়ে যেতে না, প্রযুক্ত বল ঘর্ষণ বলকে কাটিয়ে যেই বলের কারণে বস্তু সামনে যায়, সেই বলটাই হলো কার্যকর বল। এবার আসো, প্রযুক্ত বল যদি পরীক্ষায় দেওয়া না থাকে তাহলে মনে রাখবা, প্রযুক্ত বল যদি তোমাকে প্রশ্নে দিয়ে না রাখে, আবার বলতেছি, প্রযুক্ত বল যদি প্রশ্ন দেওয়া না থাকে, এটাকে তুমি ধরে নিবা এমজি। কি ধরে নিবা? এমজি। প্রযুক্ত বল প্রশ্নে দেওয়া না থাকলে কি ধরবা? এমজি। আর কার্যকর বল যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ধরে নিবা এটাকে এফ ইকুয়াল এম এ। কি লিখবা? এফ ইকুয়াল এম এ। এগুলো কিন্তু আলাদাভাবে মনে রাখতে হবে। কার্যকর প্রশ্নে দেওয়া না থাকে এফ ইকুয়াল টু এম এ, প্রযুক্ত দেওয়া না থাকলে কি ধরতে হবে? এমজি। আর ঘর্ষণ বলের সূত্র তুমি একটু আগে শিখলা, যদি দেওয়া না থাকে তাহলে লিখবে কি? এফ কে ইকুয়াল মিউ কে আর। কি লিখবা? এফ কে ইকুয়াল মিউ কে আর। ঠিক আছে। আর আর ইকুয়াল টু তো একটু আগে বললাম, আর ইকুয়াল কি? এমজি। তো মূল সূত্র তুমি মনে রাখবে। মূল সূত্র কি বলো তো? আসো এখান থেকে মূল সূত্র যদি আমরা এটা লিখি, এই নিচে লিখতেছি, খেয়াল করো। মূল সূত্রটা হলো প্রযুক্ত বলকে দুইটা অংশে বিভক্ত হয়েছে। দেখো তো, প্রযুক্ত বল বলতে বলতে কি কাকে বোঝাচ্ছে? প্রযুক্ত বল ইকুয়াল কার্যকর বল। কি বল? কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। কার্যকর বল প্লাস কি? ঘর্ষণ বল। মনে রাখবা, প্রযুক্ত বল মানে কি? প্রযুক্ত বল মানে কার্যকর বল প্লাস কি? ঘর্ষণ বল। আলাদাভাবে মনে রাখবা, প্রযুক্ত বল মিনিংস কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। প্রযুক্ত বল মানে কি? যদি দেওয়া না থাকে কি লিখবা? এমজি। কার্যকর বল যদি দেওয়া না থাকে কি লিখবা? এম এ। ঘর্ষণ বল দেওয়া না থাকলে কি লিখবা? মিউ কে আর। মিউ কে কি? আর। এখানে এ কি? এ হলো ত্বরণ, এম হলো বস্তুর ভর। এগুলো আলাদাভাবে মনে রাখবা। ওকে, সবাই এগুলো আলাদাভাবে মনে রাখবে, বুঝছো? আমরা একটু হাইলাইট করে রাখি এটাকে বক্সে। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মুখস্থ রাখবা। ওকে, যে জিনিসগুলো আলাদাভাবে মনে রাখবা এখানে হাইলাইট করে দেওয়া হয়। ওকে, এই কথাগুলো মনে রাখবা, অবশ্যই কথাগুলো আসবে পরীক্ষায়। কথাগুলো ছাড়া তুমি, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এগুলো মনে রাখবা। এরপর আসি, আমাদের আর কি আছে? ঘর্ষণ বল সম্পর্কে জানলাম। এই কিছু ম্যাথ করতে পারি এখন আমরা। এই যে একটা ম্যাথ দেওয়া আছে, এটা আমরা দেখি, কোয়েশ্চেন পড়ি। 2450 নিউটন কি দেওয়া আছে বলো তো? 2450 নিউটন। 2450 নিউটনের একটা ওজনের একটি গাড়িকে 500 নিউটন বলে দ্বারা একটি ঘর্ষণযুক্ত রাস্তায় টানা হচ্ছে। তাহলে রাস্তায় কি রয়েছে? ঘর্ষণ রয়েছে।
এবং বলে দিছে ঘর্ষণ বল কত 100 নিউটন, এবং বলে দিছে ঘর্ষণ বল কত 100 নিউটন। তো গাড়িটির ত্বরণ বের কর, গাড়িটির ত্বরণ বের কর। আচ্ছা, গাড়ির ত্বরণ কোথায় যেন থাকে, আমরা একটু আগে পড়লাম, দেখো তো গাড়ির ত্বরণ কোথায় থাকে, একটু আগে পড়ছি। গাড়ির ত্বরণ সৃষ্টি হয় কার জন্য? ঘর্ষণ থাকলে ত্বরণ সৃষ্টি হয় কার জন্য বলো তো? এই যে কি বল বলো তো, এই বলের জন্য, এই যে এই বলের জন্য। ত্বরণ সৃষ্টি হয় কোন বলের কারণে? দেখো তো, কার্যকর বলের কারণে। ত্বরণ সৃষ্টি হয় কোন বলের জন্য? কার্যকর বলের জন্য। এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। তাইলে এই যে ম্যাথটা আমরা এখন দেখতেছি, সেখানে তোমাকে অবশ্যই আগে কি বের করতে হবে? কার্যকর বল বের করতে হবে। কার্যকর বল বের করলেই না তুমি ত্বরণ বের করতে পারবে, ঠিক আছে? তো কার্যকর বলে কি লাগে? এম লাগে। তো আমরা এমটা আগে বের করে নিই। দেখো তো, এই যে এখানে বস্তুটার ওজন দেওয়া আছে, বস্তুটা কি দেওয়া আছে? ওজন। আমরা এটা সমাধান করি। বস্তুর ওজন কত দেওয়া আছে বলো তো? ওজন দেওয়া আছে 2450। 2400 কত? 50 নিউটন। আচ্ছা, তোমরা পড়ো নাই ডাব্লিউ, ওজনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ। ডাব্লিউর মান দিয়ে রাখছে 2450 নিউটন। তো ডাব্লিউ ইকুয়াল টু বলো তো কি? এমজি। সারা জীবন ছোট থেকে শিখেছে ডাব্লিউ ইকুয়াল টু কি? এমজি। তো ডাব্লিউ ইকুয়াল টু এমজির মান বসাই 2450। তাহলে এম ইকুয়াল টু কি হয় বলো তো? 2450। জি এর মান কত? অভিকর্ষ ত্বরণের মান কত? জি মানে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8। অভিকর্ষ ত্বরণের মান ভাগ করে দেখি কত আসে। 2450 250। বস্তুর ভর কত পাইলাম? 250। বস্তুর ভর আমরা পাইলাম 250 কেজি। কয় কেজি? 250 কেজি। ওকে, তাহলে আসো এখানে 2400 ওজনের একটা নিউটন, 500 নিউটন বল দ্বারা একটি। তাহলে দেখো তো, তাহলে এখানে যে তুমি, আমরা যদি বস্তুটাকে অঙ্কন করে আমরা দেখি, দেখো তো বস্তুটাকে কত নিউটন দ্বারা টানা হয়েছে? বস্তুটাকে টানা হইল যে, আমরা বস্তুটা যদি আঁকি দেখি, তো বস্তুর এম এর মান, ভরের মান কত বলো তো তুমি? বস্তুর এম এর মান হলো যে, এম এর মান 2400, না সরি, এম এর মান কি পাইলাম আমরা? এম এর মান পাইলাম 250 কেজি। কত কেজি? 250। তো এরে টানা হচ্ছে কত নিউটন? তাহলে একে যে সামনে টানতেছো তোমরা, এই যে বস্তুকে যে সামনে টানতেছে, এটা কত নিউটন বলে বলো তো? 500 নিউটন। কত নিউটন? 500। এবং ওই যে 100 নিউটন তোমাকে বলছি না, পিছিয়ে গেলে ঘর্ষণ বল কোন দিকে টানে? তুমি সামনে ওরে টানতেছো, তাহলে ঘর্ষণ বল কোন দিকে টানবে? পিছনের দিকে টানবে। ঘর্ষণ বল পিছনের দিকে টানবে, ঠিক আছে? তাহলে এটা হলো ঘর্ষণ বল 100 নিউটন। সামনে যাচ্ছে প্রযুক্ত বল। তাহলে আমরা পাইলাম যে প্রযুক্ত বলের মান কত বলো তো? 500 নিউটন। ঘর্ষণ বল যেটা অ্যাপকে, যেটাকে কি অ্যাপকে দ্বারা বসে, সেটা হলো 100 নিউটন। অ্যাপকে হলো 100 নিউটন। অ্যাপকের মান হলো 100 নিউটন। আসো এবার তুমি বলো, তোমার যে ত্বরণ বের করতেছে, ত্বরণের জন্য কার্যকর বল লাগবে না? তো তুমি একটু আগে তোমাকে বাংলা দিয়ে আমি সূত্র শিখিয়েছিলাম, দেখো তো সূত্রটা কি ছিল? প্রযুক্ত বল ছিল কি? প্রযুক্ত বল প্লাস প্রযুক্ত বল ইকুয়াল কার্যকর বল প্লাস কি? ঘর্ষণ বল। কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। ঘর্ষণ বল। তো বলো তোমার প্রযুক্ত বলের মান কত? এই যে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল এখন পাইলাম কত মান বলো তো? 500 নিউটন। কয় নিউটন? 500। প্রযুক্ত বল কত? 500 নিউটন। এই যে 500 নিউটন আমি বসাই দিলাম ধরো। এবার আসো কার্যকর বল। কার্যকর বল আমরা রেখে দিলাম, এটা আমাদের লাগবে, তাই না? এটা থেকেই তো ত্বরণ সৃষ্টি হবে। ঘর্ষণ বল কত নিউটন দেওয়া আছে বলো? যেটা পিছে টেনে ধরছে, যেটা তোমাকে একদম প্রযুক্ত বলকে বাধা দেয়, তো সেটা হলো 100 নিউটন। তাহলে এটা যদি আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর করার পর দেখো আনসার কি আসে। কার্যকর বল সমান কি পাই আমরা বলো তো? কার্যকর বল বা 500 মাইনাস 100 নিউটন। দেখছো, পক্ষান্তর করলে 100 হয়। তাহলে কার্যকর বলের সূত্র তুমি জানো না? কার্যকর বল মানে কি? একটু আগে পড়াইছে। কার্যকর বল মানে কি? এম এ, যার কারণে ত্বরণ সৃষ্টি হয়, বস্তু সামনে যায়। 500 থেকে 100 গেলে কত? 400 নিউটন। তাহলে এই যে এম এর মান যে তুমি বাইর করলা এখানে, এই যে দেখছো, এটা কেন বাইর করছে এম এর মানটা? দেখো তো, এম এর মানটা এখানে ইউজ করবো, ব্যবহার করবো, তাই তো এম এর মানটা বের করছে, ঠিক আছে? তাহলে এই ইকুয়াল লিখতে পারো উপরে কত বলো তো? 400। উপরে কত? 400 ভাগ এম। তাহলে বলো, তোমরাই বলো
কি হয়? তাহলে A ইকুয়াল 400 ভাগ m, 400 ভাগ m এর মান কত? 250 কেজি, একটু আগে বের করলাম না? m এর মান ছিল 250 কেজি। তাহলে 400 ভাগ 250 কত আসে দেখি আমরা। 400 ভাগ 250, তাহলে আসে 1.6। তাহলে বলো ত্বরণটা আমরা কি পাইলাম? 1.6। 1.6 ত্বরণের একক তোমরা জানো সবাই, m is inverse 2। তাহলে এই যে তোমার যে প্রশ্নটা, হ্যাঁ দেখো তো, তোমাকে বলছে কি, খুব ভালো লাগে, ত্বরণ বের করছে। এখন তুমি তো বলো যে ত্বরণ যদি বের করতে হয় তোমাকে আগে মাথায় আইডিয়া আনতে হবে ত্বরণ কেন সৃষ্টি হয়। ত্বরণ সৃষ্টি হয় কার্যকর বলের কারণে। ত্বরণ সৃষ্টি হয় কি? এই কার্যকর বলের কারণে। তো তুমি যদি এটা মাথায় না থাকে তোমার, তো তুমি পারবা এটা? বলো, ত্বরণ সৃষ্টি হয় কোন বলের কারণে বলো তো? এই যে কার্যকর বলের কারণে। এই কার্যকর বলের কারণে কি হয়? এটার কারণে ত্বরণ সৃষ্টি হয়। তাই আমাদেরকে প্রথমে এটাকে কার্যকর বল বের করতে হলো। কার্যকর বল বের করে, এই যে কার্যকর বলের সূত্র কি বলো? এম এ। তাহলে এই যে এখানে এমও কিন্তু আমরা বের করে নিছি, দেখছো? এই যে এম এর মানটা কি বের করে নিছি, যেন আমি এখানে প্রথমে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে তোমাকে ত্বরণ চাইলে তোমাকে বুঝতে হবে ঘর্ষণ দেওয়া আছে, প্রযুক্ত দেওয়া আছে, তাহলে কার্যকর বলের কারণে ত্বরণ সৃষ্টি হয়। তোমাকে কার্যকর বলটা কি বের করে নিতে হবে। তাই আমরা এখানে দেখলাম যে 100 নিউটন পিছনের দিকে টেনে ধরছি, যেটা অদৃশ্য বল, ঘর্ষণ বল। হ্যাঁ, আর এটা হলো 500 নিউটন প্রযুক্ত বল, যেটা শেষ সামনে দিয়ে টানতেছে, কিন্তু বস্তুটা সামনে যায় কোন বলের কারণে? এই বলের কারণে। বস্তু সামনে যায় এই বলের কারণে, মনে রাখবা। তাই কার্যকর বলটা আমরা বের করছি। ঠিক আছে? ওকে, তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা আমাকে জানাবা কমেন্ট সেকশনে। আসার পরে আরেকটা অঙ্ক দেখি আমরা। এখানে কি বলছে দেখো ভালো করে। 2450 নিউটন ওজনের একটি গাড়িকে 500 নিউটন বল দ্বারা ঘর্ষণযুক্ত রাস্তায় টানা হচ্ছে। 500 নিউটন বল দ্বারা কি ঘর্ষণযুক্ত রাস্তায় টানা হচ্ছে, যেখানে ঘর্ষণ বল আবার দিয়েছে 100 নিউটন। আচ্ছা আগের প্রশ্নটাই জাস্ট ঘ নাম্বার কোয়েশ্চেন, ওটার গ ছিল, এটা ঘ। রাস্তায় ঘর্ষণ বলের মান দ্বিগুণ হলে গাড়িটির ত্বরণের হ্রাস বৃদ্ধি করে। ত্বরণ কত ছিল? 1.6। এবার ঘর্ষণ বল দ্বিগুণ করছে, তাহলে কি ত্বরণের হ্রাস বৃদ্ধি করবে, এটাই চাইছে। ওকে, তো আমরা এই অঙ্কটা তো আমরা অলরেডি অর্ধেক করেই ফেলছি। দেখো এম এর মান আমরা গতে যে করছি, এম এর মান কত বলো তো? গতে করেছি এম এর মান 250 কেজি। কত? 250 কেজি। এবার খেয়াল করো 500 নিউটন, তাহলে তার প্রযুক্ত বল কত ছিল? প্রযুক্ত আগে থেকে দেওয়া ছিল 500 নিউটন। কয় নিউটন? 500 নিউটন। তো ঘর্ষণ বল বলছে আগের থেকে দ্বিগুণ। ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল আগের থেকে দ্বিগুণ। 100 নিউটন ছিল, তাহলে দ্বিগুণ করলে 2 দ্বিগুণ, তাহলে কত হবে? 200 নিউটন। কয় নিউটন? 200 নিউটন। তো আসো, তাহলে কার্যকর বল কত বলো? এটা তো একদম নর্মাল কার্যকর বল হবে, একটু আগে শিখলাম। কার্যকর বল হলো প্রযুক্ত মাইনাস কি? প্রযুক্ত মাইনাস ঘর্ষণ। প্রযুক্ত মাইনাস কি? ঘর্ষণ। ঘর্ষণ বলতে ঘর্ষণ বল বুঝিও আবার। প্রযুক্ত কত বল? 500 নিউটন। ঘর্ষণ বল কত বলো? 200 নিউটন। তাহলে 500 থেকে 200 গেলে কত থাকে বলো তো? 300। এবার আসো কার্যকর বলের কারণে বলো, এই যেখানে বলছে ত্বরণ কি সৃষ্টি হয় কার্যকর বলের কারণে, এবং সেই সূত্রটা কি বলো তো? এফ ইকুয়াল এম এ। এফ ইকুয়াল কি? এম এ। কার্যকর বলের সূত্র হলো এফ ইকুয়াল টু কি? এম এ। তাহলে বল এ ইকুয়াল টু কি হবে? 300 ভাগ এম। এম এর মান কয় কেজি ছিল? 300 ভাগ 250 কেজি। কত কেজি? 250। আনসার কত আসে আমরা দেখি। 300 ভাগ 250 আসে 1.2। 1.2 এম এস ইনভার্স 2। বলতে এর আগে ত্বরণ কত ছিল? যখন 100 নিউটন ছিল, এর আগে ত্বরণ ছিল 1.6, এখন আসছে 1. হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে তোমরা বলো? ত্বরণ কি পেয়েছে তাহলে? ঘর্ষণ বলের কারণে ত্বরণ কি পাইছে? হ্রাস পাইছে। আর হ্রাস পাওয়া মানে তো জানো যে মন্দন। আর একটু আগে আমরা বলছি আপনার কি এই যে ঘর্ষণ বলটাই কি ঘটায়? মন্দন ঘটায়। তো সে কি বৃদ্ধি করবে কখনো? সে বৃদ্ধি করলে সে তো ত্বরণ হ্রাসই করবে। ত্বরণ কত ঘটে? হ্রাস ঘটে। কতটুকু ঘটে দেখি আমরা। আগে ছিল 1.6, এখন আসছে 1.2। বিয়োগ করো, তাহলে আনসার কত আসে? 1.6 আচ্ছা 0.4 কত আসে? 0.4 এম ইজ ইনভার্স 2।
তাহলে ত্বরণটা কি ঘটবে? হ্রাস ঘটবে অবশ্যই, কারণ তোমার ঘর্ষণ বল সবসময় মন্দন ঘটায়। ঘর্ষণ বল বাড়ানোর ফলে ত্বরণ তো অটোমেটিক কমে যাবে, কারণ তোমাকে তো সে আরো বেশি জোরে টেনে ধরবে, পিছনে সামনে যেতে দিবে না। ওকে, অঙ্কটা বুঝছো সবাই? ঠিক আছে। আচ্ছা, নেক্সট ম্যাথে বলা হয়েছে 3.92। 3 কত? 92। দেখো তো 3.92 3.92 ওজনের একটি খেলনা গাড়ির ওপর কি বলছে? বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 এমএজ ইনভার্স টু ত্বরণে 0.5 এমএজ ইনভার্স টু কি ত্বরণে চলতে শুরু করে। আচ্ছা, 3.92 ওজনের একটি খেলনা গাড়ির ওপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত, ঘর্ষণ রয়েছে কিন্তু ঘর্ষণযুক্ত এত ত্বরণে 0.5 এমএজ ইনভার্স টু ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বলও দেওয়া আছে 0.5 নিউটন। তো তোমাকে বলা হয়েছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বল তো তুমি জানো, প্রযুক্ত বলের সূত্র আমরা জানি না, বলো তো, তোমরাই বলো। আমি যদি এখানে লিখি প্রযুক্ত বলের সূত্রটা, এই জায়গায় লিখি, একটু নাও। প্রযুক্ত বল ইকুয়াল টু কি বলো তো? প্রযুক্ত বল ইকুয়াল কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। কার্যকর বল প্লাস কি ঘর্ষণ বল। হ্যাঁ, তোমার কিন্তু একটা কাজ এগিয়ে দিয়েছে, ঘর্ষণ বল দিয়ে রাখছে। তাহলে তোমাকে জাস্ট কি বের করতে হবে? কার্যকর বল। তাহলে তোমাকে বলেই দেওয়া হয়েছে কার্যকর বল মানে কি ত্বরণ সৃষ্টি যেখানে হয়েছে কার্যকর বল সেখানে আছেই। এবং বলো কার্যকর বলের সূত্র কি? এফ ইকুয়াল এম এ। এফ ইকুয়াল কি এম এ। এমটা লাগবে, কিন্তু তোমার এখানে দেখো তো ওজন দিয়ে রাখছে। কি দিয়েছে? ওজন। তো প্রশ্নে দেওয়া আছে ওজন কত? 3.92 নিউটন। মনে রাখিস ওজন মানে ডাব্লু ইকুয়াল টু কি 3.92। আবার ডাব্লু সূত্র তুমি শিখছো এমজি। ডাব্লু ইকুয়াল টু কি এমজি। তাহলে 3.92। তাহলে এম ইকুয়াল ভর লাগবে আমার, এই যে এখানে এম লাগবে না, ভর 3.92। জি এর মান তো মুখস্থ 9.8। তাহলে আসি আমরা কত আসে মানটা? 3.92 ভাগ 9.8। 3.92 ভাগ 9.8 কত আসে? 0.4। তাহলে বস্তুটির ভর কত কেজি? 0.4 কেজি। ওকে, তাহলে তোমরা এখন বলো তো, ভাইয়েরা সবাই বলো, কার্যকর বলে সূত্র তুমি কি শিখোনি? এম ইকুয়াল টু এম এ শিখেছো? এবার বলো ঘর্ষণ বল তো প্রশ্নে দেওয়া আছে কোথায়? এই যে দেখছো ঘর্ষণ বল কত বলো তো? 0.5। ঘর্ষণ বলটা হলো 0.5। ঠিক আছে, প্রশ্নে যেটা দেওয়া হয়েছিল 0.5। বলো এম এর মান তুমি যে এত কষ্ট করে বাই করলো 0.4। ত্বরণ দেখো প্রশ্নে ত্বরণ কই? ও না, ঘর্ষণ বলো 0.5, ত্বরণ এইটা হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বলো 0.5 নিউটন, ত্বরণও দিয়ে রাখছে 0.5। মনে রাখবো ঘর্ষণ বলো 0.5, যেটাই 0.5 দিয়ে রাখছে। ওকে, তাহলে 0.4 ইন্টু 0.5 0.5 কত আসে? 0.2। বুঝছো? এটার আনসার হলো 0.2 প্লাস 0.5। তাহলে আনসার আসলে কত? প্রযুক্ত বলে 0.7 নিউটন। কত নিউটন? বলো প্রযুক্ত বল কত পেলাম আমরা? 0.7 নিউটন। প্রযুক্ত বল হলো 0.7। অনেক ইজি না? এই যে কার্যকর বল একটু আগেই শিখছো, কার্যকর বল মানে এম এ। তো এম এ, এ তো তোমার দেওয়া আছে প্রশ্নে। এই যে এ তোমার, এ তো প্রশ্নে দেওয়া আছে। এখন তোমার কথা হলো এম কি দেওয়া আছে, কিন্তু এম দেওয়ার জন্য তোমার কি দিয়ে রাখছে বলো তো? ওজন দিয়ে রাখছে। আর ওজন মানে ডাব্লিউ ইকুয়াল টু এম জি। যে এম মানে ভর, বস্তুর কি ভর। তো আমরা ভরটা বের করে এখানে ডিরেক্টলি সূত্রটা কি এমপ্লিফাই ইউজ করছি বা ব্যবহার করছি। ওকে, আরেকটি ম্যাথে আসি আমরা। এটার কি গ নাকি ঘ? সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথের ঘ নাম্বার কোয়েশ্চন। 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির ওপর বল প্রয়োগ, এটা তো একটু আগে আমরা বললাম। এবং মেঝেতে তার ত্বরণ সৃষ্টি হয়, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ সৃষ্টি হয় 0.5 এমএস ইনভার্স 2। ত্বরণে চলতে শুরু করে এবং ঘর্ষণ বল দেওয়া আছে। ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, আমরা তো একটু আগে ত্বরণটা বের করছি না? না, ত্বরণটা বের করিনি। ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ দেওয়া, আচ্ছা ঘর্ষণযুক্ত মেঝেতে কিন্তু ত্বরণ দেওয়াই আছে। দেখো খেয়াল করো, তুমি যদি যে ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবা ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের মান কত দেওয়া আছে। এই যে ভালো করে খেয়াল করো,
এই যে ঘর্ষণযুক্ত, এই যে দেখো ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ দিয়েছে 0.5। তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হলো ঘর্ষণবিহীন অবস্থায় বের করা। কি বের করা? ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণটা বের করা, যেটা অলরেডি আমি গতে বের করছি। বলো তো গতে কি বের করছিলাম? বলো তো গতে আমরা প্রযুক্ত বল বের করছি না গতে? তোমরা বলো তো আমারে, প্রযুক্ত বল কত? বলো প্রযুক্ত বল। আচ্ছা এই কালারটা দেখা যাচ্ছে না, না আমরা ওই গাঢ় কালারটাই নিই। এই প্রযুক্ত বল তুমি কত পাইছো বলো তো গতে? প্রযুক্ত বল, যেই বলটা প্রয়োগ করেছো সেটা পেয়েছো গতেই। দেখো 0.7 কত পাইছো? 0.7 নিউটন। প্রযুক্ত বল হলো 0.7 নিউটন। ওকে, আসো, এটা আমার গ থেকে নেওয়া খুব জরুরি ছিল, মানে বল প্রয়োগ করছে যেটা। এবার আসো, তোমাকে বলছে ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের কী উপরে। আচ্ছা বলতো ঘর্ষণবিহীন অবস্থায় সেখানে কোনো ঘর্ষণ বল রয়েছে? এই যে ঘর্ষণ বল কি হবে বলতো? এই জায়গায় ঘর্ষণবিহীন অবস্থায় ঘর্ষণ বল, তোরা আমারে বল। ঘর্ষণ বল মানে এফ কে এর মান কি হবে? ঘর্ষণই নাই তো এফ কে এর মান কি হবে? 0 হবে। এখানে তো আর এক্সট্রা ভাবে কোনো কিছু বোঝার কিছু নাই, ঠিক আছে? তো ঘর্ষণ বল নাই, প্রযুক্ত বল দেওয়া আছে, কার্যকর বলটা বের করে আমরা কি বের করবো? ত্বরণের মান বের করবো। তাই নর্মালি বুঝো যে যেখানে ঘর্ষণ বল নাই সেখানে কেউ কি তাকে পিছনে ধরে টানবে? তাহলে প্রযুক্ত বলটাই কি হবে? কার্যকর হবে। তাও তোমাদের দেখাচ্ছি, নাও। প্রযুক্ত বলের সূত্র কি বলো? প্রযুক্ত সমান কার্যকর, কার্যকর প্লাস কি? ঘর্ষণ। কার্যকর প্লাস কি? ঘর্ষণ। তাহলে বলো প্রযুক্ত, প্রযুক্ত বলেই তো বলো, খেয়াল করো এটা তো 0। কার্যকর বল ছাড়া আর কেউ এখানে আছে? কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, ঘর্ষণ বল কি? 0। তার মানে কি বুঝাচ্ছে বলতো? কার্যকর বলটাই কি? প্রযুক্ত বল। প্রযুক্ত বলটাই কি কার্যকর হবে যেখানে এই বলটার কোনো অপচয় নেই বা ঘর্ষণ কেউ পিছনে টেনে ধরেনি। তাহলে আমি বুঝতে পারি, এখন আমি লিখতে পারি কার্যকর বলটা আসলে কত। কার্যকর বলটা হলো প্রযুক্ত বলই। কার্যকর বল ইকুয়াল প্রযুক্ত বল। কত নিউটন বলো? 0.7 নিউটন। এবার তুমি কি কার্যকর বলের সূত্র জানো না? এফ ইকুয়াল টু কি? কার্যকর বলের সূত্র এম এ 0.7। তো তোমার ত্বরণ চাইছে, ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের পরিবর্তন। আসো ত্বরণটা আমরা বের করি। তাহলে 0.7 ভাগ কত? এম এর মান। এম এর মান কত বের করছিলাম খেয়াল করো তো? এম এর মানটা কত বের করছিলাম আমরা? এম এর মান 0.4 পেয়েছিলাম। এম এর মান কত পেয়েছিলাম? 0.4। 0.4 0.7 ভাগ 0.4, তাহলে কত আসে? 1.75। পেয়ে গেলাম আনসার 1.75। 1.75 এম এস ইনভার্স 2। তাইলে বলো আগের ত্বরণটা কত ছিল? আগের ত্বরণ ছিল, কোথায় গেল আগের ত্বরণ? প্রশ্নেই তো আগের ত্বরণ দেওয়া আছে, আমরা কেন খুঁজতেছি? প্রশ্নে দেওয়া আছে আগের ত্বরণ 0.5, আর এখন ঘর্ষণে হচ্ছে 1। ত্বরণ মান অবশ্যই বাড়বে, কারণ কি দেখ এখন ঘর্ষণ নাই, তাহলে বস্তুটা কি দ্রুত যাবে না আস্তে যাবে? অনেক ফাস্ট যাবে, কারণ কেউ তোকে পিছনে টেনে ধরে নাই। তাহলে ত্বরণের মান তো অটোমেটিক বাড়বে। দেখ আগের থেকে কিন্তু বাড়ছে না? হ্যাঁ, আগের থেকে ত্বরণের মানটা বাড়ছে। তো তোমার চাইছে ত্বরণের পরিবর্তন, তো আমরা আনসারটা বের করে নিই। ত্বরণের পরিবর্তন ধরো এইখানে করলাম, ত্বরণের পরিবর্তন, ত্বরণের পরিবর্তন। পরিবর্তনটা তাহলে বলো বিয়োগ করতে হয় কি? বড় থেকে ছোট। তাহলে 1.75 মাইনাস আগে কত ছিল? প্রশ্নে দেওয়া আছে 0.5, প্রশ্নে দেওয়া আছে কি 0.5। তাহলে আসলে পরিবর্তনটা কি হইল? মাইনাস 0.5, 1.25। দেখছো 1.25 বাড়িয়ে গেছে। তো ঘর্ষণ বল তোমাকে কতটা টেনে ধরছে? ঠিক আছে, ম্যাথটা তোমরা কি বুঝতে পারছো ক্লিয়ারলি? ঘর্ষণ বল না থাকলে প্রযুক্ত বলেই কার্যকর হয়, এটাই বুঝতে হবে তোমাকে এখানে খুব ভালোভাবে। খুবই একটা মজার ম্যাথ এটা হলো। 180 কিলোমিটার পার আওয়ার ব্যাগে, কি বলতেছে? 180 কিলোমিটার পার আওয়ার ব্যাগে
চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে কি করলো, ব্রেক চেপে দিলেন। সাথে সাথে কি ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। বাসটির ব্রেকজনিত বলের মান কত? তো বলো ব্রেক করছে, ব্রেক মানে কি গাড়ি থামে যাবে না, এর মানে কি মন্দন ঘটছে। কি ঘটছে? মন্দন ঘটছে। কিন্তু গাড়িটা চলছে কতক্ষণ দেখো তো। আমি যদি চিত্রের মাধ্যমে এখানে বুঝাই, খেয়াল করো। একটা বাস ছিল, ধরলাম একটা বাস, এই যে একটা বাস, সে সামনে যাচ্ছে। ওকে, পথচারী তোমার এদিকে ছিল আবার। এই হলো তোমার বাস, বা চাকা শেষ। এই যে বাসের 2টা চাকা দিয়ে আমরা মনে করো চাকা দিলাম আর কি, 2টা ইচ্ছা। ও 4টা চাকা দিতে হয় না? সামনের দিকে আছে। পথচারী কয় মিটার দূরে ছিল বলো? পথচারী ছিল 62 মিটার। পথচারী কয় মিটার দূরে ছিল এখান থেকে? আমরা চিন্তা করি পথচারী কয় মিটার ছিল বলো তো? 62 মিটার। এই জায়গা থেকে একদম 62 মিটার এই বরাবর একজন পথচারী, একটা লোক দাঁড়িয়েছিল। বুঝিও। হ্যাঁ, আমরা একটু সামনে ধরলাম, মনে করে এই জায়গায় লোকটা একটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কি এসে চিত্র ঠিক মতো আসতেছে না। এবার আবার সোজা করে আমরা একটু দেখি, তাও হইলো না। যাই হোক, তো একটা চিত্র হইলেই হইলো। একজন পথচারী দাঁড়িয়ে আছে। এখন বাস কিন্তু ব্রেক করছে, এখান থেকে ব্রেক শুরু করছে। হ্যাঁ, একদম আস্তে 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 একদম এইটুকু আসছে। হ্যাঁ, এ ধরো যে এটা কয় মিটার? 200 সেন্টিমিটার। এতটুকু অংশটা কি 200 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 200 সেন্টিমিটার আসি বাসটা থামিয়ে গেছে। তাহলে বাস চলে কতটুকু দেখতো? বাস চলে এতটুকু, ভালো করে দেখো সবাই। বাসটা চলে এতটুকু, 200 সেন্টিমিটার আগে থামছে। লোকটা ছিল 62 মিটার দূরে। তাহলে 200 সেন্টিমিটার 2 মিটার, জানো তো 200 সেন্টিমিটার কি 2 মিটার আগে থামছে। তাহলে বাস আসলে চলছে কয় মিটার? তোরা আমার বল, বাসটা আসলে চলছে কয় মিটার? 60 মিটার। কয় মিটার? 60 মিটার। মানে এরকম ঘটনাটা এরকম, বা লোকটা 200 সেন্টিমিটার, বাস চালক 62 মিটার আগে দেখলো, দেখার পরে এই যে এখানে এসে বাসটা থামাইলো। মানে বাসটা এখন বর্তমানে এই জায়গায় আছে। ঠিক আছে, তাহলে কয় সেন্টিমিটার? 200 সেন্টিমিটার আগে আছে। 200 সেন্টিমিটার কি আগে আছে। তো 200, ও তো তাহলে চলছে কয় মিটার? বাসটা এখান থেকে গেছে যে তার এসটা কত? আসলে এস হলো 60 মিটার। ঠিক আছে, কারণ 200 সেন্টিমিটার মানে 2 মিটার। তো আমরা লিখি ওই 200 চেঞ্জ করি। তাহলে 200 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে বল, কাটাকাটি করে এটা কাটা। তাহলে কয় মিটার বাস? 2 মিটার। তাহলে বাসের সরণ কতটুকু? মানে বাস চলছে কতটুকু? বাসের সরণ 62 মাইনাস 2 মিটার। তাহলে কয় মিটার? 60 মিটার। তাহলে 60 মিটার যাওয়ার পর বাস কি হয়ে গেছে? থেমে গেছে। যাওয়ার পর ওই যে বলছে দেখো তো, 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। যাওয়ার পর থেমে গেল, থেমে গেল। তার মানে সরণ কত? 60 মিটার। তো বলো এখানে বাসের ব্যাগ কত? বল শেষ ব্যাগ কত? 0। বাসের আদি ব্যাগ তো দিয়ে রাখছে কত? বাসের আদি ব্যাগ 180। আদি ব্যাগটা আমরা আগে চেঞ্জ করি 180। তোমরা এটা আশা করি অবশ্যই দিয়েতে পড়ছে। 180 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, উপরে কিলোমিটার, তাই আমরা উপরে কি দিব? 180 গুণ উপরে কিলোমিটার। দেখিস ঘন্টা ইনভার্স, এইচ ইনভার্স মানে এইচটা কোথায়? নিচে। ইনভার্স মানে এইচ হলো নিচে। কিলোমিটারের মধ্যে কোনো ইনভার্স আছে? সে হবে উপরে। তো কিলোমিটার মানে কয় মিটার? তোমরা জানো না 1000 মিটার। 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। 1 ঘন্টা সমান কয় সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো ওগুলো ভালোভাবে মনে রাখবা। এগুলো এসআই এককে চেঞ্জ করতে হবে, যেগুলো আমরা 2 অধ্যায়ে খুব ভালোভাবে পড়ছি। আমরা 2য় অধ্যায়েরও ভিডিও আপডেট করব। ভাগ 3600, 3650। তাহলে গাড়িটার আদিবেগ কত ছিল বলো তো? 50। গাড়িটার আদিবেগ কত ছিল? 50 ms ইনভার্স 1। শেষ বেগ কত? 0। চলছে কয় মিটার গাড়ি? 60 মিটার।
ওই যে বল, বল মানে কি এফ ইকুয়াল টু এম এ, বল মানে কি এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমার এটা লাগবে না। দেখ গাড়ি যে থামছে তার মানে মন্দন ঘটছে, থামছে মানে কি মন্দন ঘটছে। তাহলে মন্দন ঘটলে আমরা নর্মাল সূত্র আমরা জানি, আমরা নর্মাল সূত্র জানি যে আচ্ছা মন্দনের জন্য কি হয় বলতো, একটা নর্মাল সূত্র আমরা শিখেছি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে প্লাস এটা হলো ত্বরণ হলে, কিন্তু মন্দন হলে কি হয় বলতো, মন্দন হলে প্লাসের জায়গায় কি হয় মাইনাস হয়, প্লাসের জায়গায় কি হয় মাইনাস, মনে রাখবা মন্দন হলে প্লাসের জায়গায় কি হবে মাইনাস। এই মন্দন কেমনে বুঝছি, কথা বলে না, মন্দন কিভাবে বুঝলাম, মন্দন বুঝলাম যে থেমে গেছে গাড়িটা, কি গেছে থেমে গেছে, ব্রেক করছে, এর দ্বারাই তো বোঝা যায় এটি মন্দন করছে, কি করছে মন্দন। তাহলে মন্দনের সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে সুন্দর করে লিখ 2as, এদিকে আসলে মাইনাসটা হবে প্লাস, আগে ছিল এখানে ইউ স্কোয়ার, এই ভি স্কোয়ার শেষ ভাগে দিয়ে আসলে হবে মাইনাস ভি স্কোয়ার। তো তোমার লাগবে এ ইকুয়াল টু কি বলো তো, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, 2 আর s গুণ আছে, এদিকে আসলে 2s কি হবে ভাগ হবে, এদিকে আসলে 2s কি হবে ভাগ হবে। আসলে আমরা মানটা বসাই দেই, বলো আদি বেগ কত, আদি বেগ তুমি একটু আগে লিখছো, আদি বেগ কত বলতো, এই যে আদি বেগ কত ছিল বলতো, আদি বেগ 50, আদি বেগ হলো 50 স্কয়ার। ওই যে শেষে যে গাড়িটা কি চলে আর থেমে যায়, চললে তো লাগবে অ্যাক্সিডেন্ট করে দেবে, সে কি আর বাঁচতো, হ্যাঁ ভয় পাইছে দেখছো, সে কিন্তু ভয় পাইছে। ওকে, শেষ ব্যাগ শূন্য, শেষ ব্যাগ কি শূন্য স্কোয়ার। তাহলে এদিকে 2 ইন্টু এস, 2 ইন্টু এস, এস এর মান কয় মিটার 60 মিটার। বলিও না উপরে 62 মিটার দেখে আবার বলে দেয়, যেমন এর এখান থেকে একদম লোকের দূরত্ব কয় মিটার 62 মিটার, কয় মিটার 62, কিন্তু সে গাড়ি কি 62 গেছে, যেখানে আমি 62 বসাবো, গাড়ি চলছে কয় মিটার 60 মিটার, তো 60 বসাই দেবে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। 50 স্কোয়ার ভাগ 120, মন্দন তখন তো ভালো এসছে অনেক বেশি। আনসারটা হলো 50কে আমরা 20.8333 এমএস ইনভার্স 2। তো ক্যালকুলেশনগুলো একটু দেখে নিবা, ভুল হলে দেখিও, চেক করে নিবা। অত মন্দন আমরা মন্দন পেয়ে গেলাম, এবার আমাদের চাইছে বল। তাহলে বলের সূত্র আমরা পড়েছি একদম প্রথম দিকে, এফ ইকুয়াল টু কি বলতো ধরা এম এ, ব্রেক জনিত বল, তাই না, ব্রেক লিখে দে, ব্রেক বিআর বিআরই এ কে না, ব্রেক, ঠিক আছে, ব্রেক জনিত বল হলো এফ ইকুয়াল টু এম এ। এম এর মান কত বল, কিরে গাড়ি ভর কই, গাড়ির ভর দিয়ে রাখছে কত 1000 কেজি, গাড়ির ভর কত, এই যে ভালো করে বলবো স্যার 1000 টাকা, 1000 কোথাতে গেলেন, এই দেখছো 1000, চলন্ত গাড়ি ভর কয় কেজি 1000 কেজি। তাইলে এম এর মান কয় কেজি 1000 ইন্টু 20.833 গুণ 1000, আনসার তো বড়ই আসবে, যেহেতু 20.833 নিউটন। ওকে, তো ব্রেক জনিত বল কত পাইলাম বলো, ব্রেক জনিত বল হলো যে কত হলো বলো, 20,833.3 নিউটন। আবার বলি প্রথম থেকে অঙ্কটা, বাসটির ব্রেক জনিত বলের মান নির্ণয় করো। ব্রেক জনিত বল আমরা জানি বল ইকুয়াল টু এম এ, বল ইকুয়াল টু কি, তাহলে তোমাকে এম বের করতে হবে। আর ব্রেক, ব্রেক মানে বুঝতে হবে কি হয়েছে মন্দন ঘটছে। দেখ একটা জিনিসকে যদি ব্রেক করো, এটা দৌড়াবে নাকি থামবে, এটা থেমে যাবে, হ্যাঁ, তো এটা তোকে মনে রাখতে হবে, এটা কি হয়ে যাবে থেমে যাবে, থেমে হলে মন্দন ঘটবে। এই জন্য আমরা এই যে মন্দনের সূত্র লিখছি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2s। আর এখানে তোমাকে মনে রাখতে হবে গাড়িটা কয় মিটার 60 মিটার গিয়েছে, কয় মিটার গেছে, এবং থেমে গেল, থেমে গেলে শেষ ব্যাগ কি হয়, ইম্পর্টেন্ট কথা, থেমে গেলে শেষ ব্যাগ জিরো, থেমে গেলে শেষ ব্যাগ কি জিরো, এই যে থেমে গেল এর মানে কি শেষ ব্যাগ জিরো, এগুলো মনে রাখবা। ওকে, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আর বাসের স্মরণ কত দেখ, 62 থেকে 2 মিটার বাদ দিবি, কারণ সেই লোকটা 2 মিটার সামনে আসি থামছে, তাহলে বাস চলছে কয় মিটার আসলে 60 মিটার। ওকে, নেক্সট ম্যাথ আমরা দেখি কি বলছে, একই কোয়েশ্চেনের ঘ নাম্বার বলছে সর্বোচ্চ কত আদিবেগ, তাহলে আদিবেগ বের করতে বলছে, একই বন্ধনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে খেয়াল করো আদিবেগ আমাকে বের করতে হবে ইউ এর মান ইজ ইকুয়াল হোয়াট, ইউ এর মানটা বের করতে হবে ইউ ইজ ইকুয়াল হোয়াট। এখন খেয়াল করো তোমাকে বলছে যে মন্দন আগেরটাই বলছে, আমরা মন্দন কত পাইছি 20.833, 20 দশমিক কত
মন্দনটা কত পেয়েছি বলো তো? 20.833, 20 কত 20.833। এবার বল, একটা লোকটা আমরা যদি চিন্তা করি, এখানে গাড়িটা ছিল, একটা চিন্তা কর, একটা গাড়ি, লোকটা ছিল কয় মিটার দূরে, ভালো করে খেয়াল করতো, 62 মিটার দূরে। কয় মিটার দূরে? 62। লোকটা ছিল 62 মিটার দূরে। এখান থেকে একটা লোক ঠিক 62 মিটার দূরে দাঁড়িয়েছে। এখন বল, এই গাড়িটা যদি ঠিক 62 মিটার একদম তার ছুঁয়ে ছুঁয়ে দাঁড়ায়, তাহলে কি লোক কি অ্যাক্সিডেন্ট করবে? একদম এই গায়ে একটু ছোঁয়া দিবে, এরকম ব্যাপারটা আর কি। তাহলে 62 মিটার পর্যন্ত সে যাইতে হবে, গাড়িটা কি 62 মিটার পর্যন্ত যেতে পারবে। তাহলে বলছে তোকে সর্বোচ্চ কত আদি বেগে গেলে লোকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে আমরা জানি সে যদি 62 মিটার যায়ও থাইমা যায়, তাহলে লোকটা বেঁচে যাবে। সোজা বাংলা কথা, সে 62 মিটার সামনে গেলেও লোকটা কি বেঁচে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে এসটা কত মিটার ধরতে হবে? 62 মিটার। বুঝিস? অর্থাৎ সে 62 মিটার, এই 62 মিটার যদি যাইও গাড়িটা যায় ওর সামনে থামি যায়, তাহলেও কিন্তু লোকটা বেঁচে যাবে। তাই তোমাকে এখানে চালাই করে এস এর মানটা 62 ধরতে হবে। বুঝছিস? মানে এরকম আগে তোর গায়ে একটু স্পর্শ করবে গাড়িটা যায়, এরকম একটা অবস্থা, থেমে গেল, ধাক্কাও দিল না, 62 মিটার বরাবর এসে। ঠিক আছে? তো আমরা তো জানি সে ব্রেক করবে, ব্রেক করলে তো তুমি জানো যে শেষ ব্যাগ শূন্য, ব্রেক করলে কি শেষ ব্যাগ শূন্য, তো আমাকে আদি ব্যাগ বের করতে হবে। তো এটাও কিন্তু মন্দনের সূত্র। কি সূত্র? মন্দন, ব্রেক করলে তো মন্দন হয়, জানো, এটা আর কি বলবো। মন্দনের সূত্র আমরা জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। তো আমার লাগবে এটা, এদিকে শুধু সুন্দর করে যদি আমরা পক্ষান্তর ইউ স্কোয়ার ইকুয়াল এদিকে নেই, ভি স্কোয়ার প্লাস 2as, পক্ষান্তরটা শিখে নিবা। ইউ স্কোয়ার আমাকে ইউ বের করতে হবে, তাহলে রুট আবার ভি স্কোয়ার, আমরা জানি স্কোয়ারের সূত্রকে রুট আনতে হবে। শেষ ব্যাগ শূন্য স্কোয়ার 2 ইন্টু এর মান 20.833 ইন্টু এস। এস কত মিটার? 62। এস যে 62, বুঝতে পারছো? সর্বোচ্চ এত ব্যাগে সে যাইতে পারবে। এস হলো 62। তাহলে 2 ইন্টু 20.833 ইন্টু 62। আনসার করতে হবে আবার 50.83, 50 কত 83। আনসার আমরা কত পেলাম বলো? 50.83 এম এস ইনভার্স 1। অর্থাৎ গাড়িটা যদি 50.83ও যায়, ব্যাপারটা এরকম, সে যদি 50.83ও যায়, তাও সে কি সামনে যেতে পারবে, মনে রাখবা। 50.83 ব্যাগেও গেলেও সে সামনে যেতে পারবে। ওকে, মনে রাখবা। ওকে, ঠিক আছে। কি হলো এটা? তাহলে আমরা বলতে পারি গাড়িটা যদি এখান থেকে যদি যাত্রা শুরু করে, লাইক একটা বাস, তার আদিবেগ যদি 50.83 হয়, সে ঠিক ঠিক কয় মিটার? 62 মিটার যায়, এই জায়গায় যায় কি থেমে যাবে, এই জায়গায় যায় কি থেমে যাবে, অর্থাৎ দুর্ঘটনা আর হবে না। তাহলে কত বেগে যেতে পারে সর্বোচ্চ? 50.83, এটা মনে রাখবা। ওকে, কারণ ওটাই তো বলতেছে সর্বোচ্চ কত বেগে। আমরা এস ইউজ করছি 62 মিটার, মানে 62 মিটার যায় সে কি থেমে যাবে। এবং মন্দন আগেরটাই ধরতে বলছে, এই যে মন্দন আগেরটা কথা ছিল 20.83, আমরা ওই 20.83ই ধরছি। ওকে, নেক্সট আরেকটা ম্যাথ আমরা করে ফেলি আজকে। প্রায় তোমাদের ঘর্ষণজনিত বল বা মন্দনজনিত বল, এগুলো অনেকটাই আমরা কাভার দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে? যতগুলো ম্যাথ আছে, এটাই মেবি লাস্ট, আর 3টা ম্যাথ আছে, এই 3টাই আমরা করে ফেলি। আসো, অনেকটা ক্লাস লেন্থ বড় হয়ে গেছে, আমরা শেষ করি। স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের একটি বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করে 4 সেকেন্ড ধরে কাজ করছে, তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাটছে। আচ্ছা, এই ম্যাথগুলো তোমরা জানি না কীভাবে করো। এই ম্যাথগুলো করার জন্য তোমাদেরকে প্রথমে এই যে এখানে যে প্রশ্নটা বলছে, হ্যাঁ, এই প্রশ্নটা তোমাকে চিত্রে ফুটিয়ে আনতে হবে। আসলে এখানে কি বলা হয়েছে, এই ঘটনাগুলোকে একটা চিত্রে আনবা। তো একটা স্থির অবস্থায় 5 কেজি ভরের একটি বস্তু, চিন্তা কর ঘটনা কয়টা? 5 কেজি ভরের একটা বস্তু, প্রথমে তাকে 5 নিউটন বল প্রয়োগ করে। প্রথমে কয় নিউটন? 5 নিউটন।
কয় সেকেন্ড ধরে? 4 সেকেন্ড ধরে কাজ করছে। তার 4 সেকেন্ড পর, মানে মাঝখানে যে 4 সেকেন্ড, এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। 10 নিউটন বল আবার, মানে 3টা অবস্থা দেখ। প্রথমে 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করে, কিন্তু এখানে বলছে ওই যে 4 সেকেন্ডের পর তার আরও 4 সেকেন্ড পর, এই যে 4 সেকেন্ড, এই যে এটা, এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। মানে 4 সেকেন্ড পরে, ওই 4 সেকেন্ডের পরে আবার 10 নিউটন বল প্রয়োগ করা হইল, এবং ওই 10 নিউটন বল কাজ করে কয় সেকেন্ড ধরে? 4 সেকেন্ড ধরে। তো বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দেখো আমি অঙ্কটা খুব চিত্রের সাহায্যে সুন্দর করে লিখতেছি, দেখো এবার বুঝবা, খেয়াল করো। হ্যাঁ, একটা বস্তু এই জায়গায় ছিল, সাপোজ এখানে একটা বস্তু ছিল, এম ভরের বস্তু, ঠিক আছে। ওকে, তাকে 5 কেজি ভরের ছিল এবং 5 নিউটন বল প্রয়োগ করছে 4 সেকেন্ড ধরে। তাহলে একটা অবস্থা আমি বুঝলাম যে তার 4 সেকেন্ড নিউটন বল কি প্রয়োগ করছে। ওকে, পরে 4 সেকেন্ড পর এইখানে যে 4 সেকেন্ড করছে, এখানে কোনো বল প্রয়োগ হয়নি, বুঝিও এই জায়গায় কোনো কি বল প্রয়োগ হয় নাই। পরের 4 সেকেন্ড আবার কয় নিউটন বল প্রয়োগ হয়? 10 নিউটন। অবস্থা কি 4টা? দেখ আমরা চিত্র আগে আঁকার পর বোঝা যাইব অবস্থা কয়টা, ঠিক আছে। তাহলে আমরা আসি, এটা হলো প্রথম অবস্থা। এই চিত্র আবার আসছে কেন? এটা হবে না, এটা ওকে। স্থির, মানে এই অবস্থায় যখন বস্তুটা ছিল, এম ভরের বস্তুটা, এই সময় স্থির, আদিবেগ কত ছিল? 0। বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগে 4 সেকেন্ড কাজ করে। এইখানে বস্তুটার উপর যে আমি এই বস্তুটা এইখান থেকে এখানে যে আসলো, হ্যাঁ, সামনে যে গেল, তাহলে ওই সময় তার উপর যে এফ কাজ করছে, এটা কয় নিউটন? 5 নিউটন। বলতো কয় সেকেন্ড ধরে কাজ করছে? 4 সেকেন্ড ধরে। কয় সেকেন্ড? 4 সেকেন্ড। এখানে আসার পর তারা বলতেছে যে এই যে মাঝখানে যে একটা 4 সেকেন্ডের গ্যাপ আছে, এখানে কোনো বল প্রয়োগ হয় নাই। এখানে এফ এর মান কি? 0। এখানে এফ এর মান কি? 0। কয় সেকেন্ড বলছে? এটাও 4 সেকেন্ড। অর্থাৎ এই 4 সেকেন্ড কোনো বল প্রয়োগ হয়নি। এবার দেখো পরবর্তী যে এই 4 সেকেন্ড পর আবার এই যে এখান থেকে বস্তুটা যে যাচ্ছে, এটাও তখন কয় নিউটন বল প্রয়োগ করছে? এফ এর মান ভালো করে খেয়াল করো, বলে দেওয়া হয়েছে 10 নিউটন বল। কয় নিউটন? 10 নিউটন। এটা কয় সেকেন্ড কাজ করে বলো? এটাও 4 সেকেন্ড কাজ করে। খুবই ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কথা লিখবো, বুঝবা সামনে। তো বস্তুর 8 সেকেন্ড, আমাদের তো চাইছে 8 সেকেন্ড, ধর যে এটা এ, এটা যদি আমি বি চিন্তা করি, আমার সি পর্যন্ত চাইছে, এটা হলো ডি। তাহলে আমার চাইছে এ বি এবং বিসি এর দূরত্ব, মানে এস চাইছে, অতিক্রান্ত দূরত্ব। তো খুব ভালোভাবে এই প্রশ্নটা খেয়াল করো। বলেছে স্থির অবস্থায় আদিবেগ 0। তারপর বলতেছে এখানে এই যে এ থেকে বি বরাবর প্রথম অবস্থায় বল প্রয়োগ করা হয়েছে 5 নিউটন। বল প্রয়োগ করা হয়েছে কয় নিউটন? 5 নিউটন, 5 নিউটন। এই যে 5 নিউটন। এরপর এখানে কয় সেকেন্ড কাজ করছে? কয় সেকেন্ড বলটা কাজ করছে? 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড পর বিতে আসার পর 4 সেকেন্ড কোনো বল কাজ করে নাই, ওরা বলে নাই এই 4 সেকেন্ড, বলছে এই 4 সেকেন্ডের পর, এই 4 সেকেন্ড পার হওয়ার পর এইখানে এসে ওরা আবার কি 10 নিউটন বল প্রয়োগ করছে, এটাও আবার 4 সেকেন্ড ধরে চলছে। তো এই হলো প্রশ্নের সামারি। এখন তোমাকে বলছে যে বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা প্রথম 8 সেকেন্ডে দূরত্ব অবশ্যই নির্ণয় করি। দেখো খেয়াল করো, তাহলে আমার লাগবে এ বি। 8 সেকেন্ড বলতে কাকে? 8 সেকেন্ড এখানে বোঝাচ্ছে এ বি লাগবে ও বিসি লাগবে। এ বি লাগবে ও কি লাগবে? বিসি। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা আমরা বের করবো। ওকে, তো 5 নিউটন, বুঝতে পারছো? 5 নিউটন 4 সেকেন্ড ধরে কাজ করছে। এখানে আমাদের অবশ্যই আমরা এস বের করতে গেলে, অলওয়েজ এস বের করতে হলে ত্বরণ লাগে, মাস ত্বরণ লাগে, ঠিক আছে। এস বের করতে তোমাকে অবশ্যই ত্বরণ বের করতে হবে। বলো এফ কত দিয়ে রাখছে? এ বি বরাবর, এ বি এর জন্য করতেছি। হ্যাঁ, এ বি এর এস, এ বি এর সরণ, এস বা সরণ। তো এ বিতে এফ কত নিউটন দেওয়া আছে? বল কয় নিউটন? বল তোরা 5 নিউটন। বল কয় নিউটন? 5। তো এফ ইকুয়াল টু কি বলো? এম এ। এফ ইকুয়াল টু কি? এম এ। এম এর মান কত বল? এটা 5। এম কয় কেজি বল তো ভালো করে, এই যে এখানে লেখা আছে এম কয় কেজি? 5 কেজি। তাহলে এ ইকুয়াল টু 5/5। তাহলে কাটাকাটি করলে কত বল? 1 এম এস ইনভার্স। তাহলে এ বি বরাবর ত্বরণ কাজ করে কত? 1 এম এস ইনভার্স 2। পেয়ে গেলাম এখানে এ বি বরাবর এ কত বল? 1 এম এস ইনভার্স 2 পেয়ে গেলাম। আদিবেগ 0, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা ইউজ করা যাবে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এ আছে, টি আছে, সবই আছে। দেখো খেয়াল করো, এ বির জন্য এ দেওয়া আছে 1, টি দেওয়া আছে 4,
আদি ব্যাগ দেওয়া আছে কত, আদি ব্যাগ দেওয়া আছে 0। তাহলে আমরা জানি আমরা জানি s ইকুয়াল ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। বলতো আদি ব্যাগ কি আছে, আদি ব্যাগ 0 বসা, টি এর মান এখানে বসাও যাওয়ার কথা না, বসাও সেম কথা 4 হাফ অফ এর মান কত পাইছো 1, টি এর মান কত বলো 4, 4 কে স্কোয়ার কর, তাহলে কত হয় বল, এখানে 16, এটা তো 0 0, এই কাজ কি, হোয়াট প্রবলেম, গো টু পেজ, কি বলে সামথিং ইজ প্রবলেম, ওকে এখানে তো কাজ করতেছে, আসো এটা এখানে মনে কাজ করবে না, এটা পেজ আলাদা, এখান থেকে শুরু করি, মনে রাখো। ওকে তাহলে 0.40 প্লাস, এটা তো বুঝতে পারতো 4 4 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত, 4 4 16, 16কে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। তাহলে আসলে কয় মিটার, এবি বরাবর কয় মিটার গেছে 8 মিটার, এবি বরাবর গেল 8 মিটার, এবি বরাবর গেল কয় মিটার 8 মিটার। এখন কাজ করতেছে, তার সুন্দর করে লিখে দেই, জিনিসটা বেশি দেখা যাচ্ছে। ওকে এই জিনিসটা মুছে দিই না, বলো আদি ব্যাগ 0 ইন্টু, ওকে এটা জানো 0 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 4 4 16, কাটাকাটি কর, তাহলে কয় মিটার 8 মিটার, এবি বরাবর 8 মিটার পেয়ে গেলাম। এবার আসো বিসি বরাবর, চিত্রটা বুঝিস, বিসি বরাবর আমরা বের করব। তাহলে এখানে বিসির ক্ষেত্রে কিছু জিনিস কাজ করবে আলাদাভাবে, ঠিক আছে, এটা তোমাকে মনে রাখবে। হ্যাঁ এই যে ম্যাথটা আমরা বিসির ম্যাথটা এখানে করতেছি, বুঝিও। ওকে বিসি দেখা যাচ্ছে, বিসি এর জন্য, আচ্ছা খেয়াল করতো, এই যে বিসি বরাবর এফ এর মান কি কোনো আছে, মনে রাখবা এফ এর মান 0 মানে সেটা সমবেগ, আজকে থেকে মনে রাখবা, বল যেখানে 0 সেখানে আছে সমবেগ, বল যেখানে 0 বল নেই সেটা কি ব্যাগ, বিসি বরাবর গাড়ি কি চলছে সমবেগে। কারণটা কি, রিজনটা হলো এফ এর মান 0, কি এফ এর মান 0 হলে সমবেগ, এফ এর মান 0 হলে কি ব্যাগ সমবেগ। আজকে থেকে খুব ভালোভাবে মনে রাখবে, এফ এর মান যেখানে 0 এটা মনে রাখবে, এটা কি ব্যাগ সমবেগ। ওকে আসো, তাহলে এইখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটা তো সমবেগ বুঝলা, কিন্তু ব্যাগটা সে কত ব্যাগে গেছে। আচ্ছা বলো তো, গাড়িটা কি এখানে এসে থেমে গেছে, গাড়িটা এখান থেকে এবি থেকে বি গেছে, বি থেকে সি তে গেছে, কিন্তু এই জায়গায় কোনো বল প্রয়োগ করা হয়নি, সি থেকে ডিতে গেছে। তাহলে এর মানেটা কি, এর শেষ ব্যাগ সি এর জন্য সেটা কি ব্যাগ আদি ব্যাগ, তো এ যেই ব্যাগে বিতে গেছে সেই ব্যাগে এই বরাবর সমব্যাগ, মানে ব্যাগের কোনো চেঞ্জ হয় না। তাহলে এ থেকে বস্তুটা যে ব্যাগে বিতে যাই পৌঁছাইছে, এই ব্যাগেই গাড়িটা বি থেকে সি পার হয়েছে। তো বলতে পারোস এর শেষ ব্যাগ সি এর কি হবে আদি ব্যাগ, বলা যায় না, এই যে সি এর আদি ব্যাগ এখান থেকেই তো সৃষ্টি হয়েছে, আর এ ব্যাগ এর শেষ ব্যাগ এটা। হ্যাঁ তাহলে আমরা এর শেষ ব্যাগটা বের করে নিই, এর শেষ ব্যাগ সুন্দর করে লিখেই দিই, এর শেষ ব্যাগ হলো শেষ ব্যাগ সি এর আদি ব্যাগ, সি এর কি ব্যাগ আদি ব্যাগ, যেই ব্যাগে বিসি বরাবর গাড়িটা চলছে। হ্যাঁ আদি ব্যাগ, আর মনে রাখবা বিসি এর জন্য এফ 0 হলে সমবেগ, যেহেতু এফ 0 বিসি সমবেগ, এটা তো বুঝাই যাচ্ছে, এখানে তার কিছু বলার নাই। এবং এখানে এর শেষ ব্যাগের সূত্র, এই শেষ ব্যাগের সূত্র আমরা শিখছি না, ভেহিকল ইউ প্লাস কি এটি, ভেহিকল কি ইউ প্লাস এটি, মনে রাখবি ভেহিকল ইউ প্লাস এটি। আদি ব্যাগ বলো, এই এখানে আদি ব্যাগ 0, আদি ব্যাগ কি 0, এ কত বল, এর মান কত দেওয়া আছে, এর মান 1 ইন্টু টি এর মান কয় সেকেন্ড 4 সেকেন্ড, 4 একে 4, তাহলে শেষ ব্যাগ কত পাইলাম 4 এমএস ইনভার্স 1। ওকে তো বলতে পারো স্যার আপনি এখানে এর শেষ ব্যাগের জন্য সব এ বি ইউজ করছেন কেন, এই যে এ বির মানগুলো কেন ইউজ করছেন, আপনি বি সি বের করতেছেন। আরে বাবা এখানে যে এ যে শেষ ব্যাগ যে তৈরি হয়েছে, তাহলে এই যে রাস্তাটা সে কি গেছে কোন এ বি রাস্তা গেছে নাকি বিসি রাস্তা গেছে, সে গেছে এ বি রাস্তা, তাই আমাকে ডাটাগুলো এ বি রাস্তায় ইউজ করতে হবে, এর শেষ ব্যাগ বের করার জন্য এ বির যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোই ব্যবহার করতে হবে।
কারণ সে তো এই এই রাস্তা পারে ততক্ষণ হয়নি, তো আমি ওই রাস্তা কেন লিখবো? ঠিক আছে, তাই ডাটাগুলো অবশ্যই তোমাকে এর শেষ ব্যাগের জন্য ডাটাগুলো এ বি থেকে ইউজ করতে হবে। তাইলে আসো, তাহলে বিসি কি ব্যাগে যায়? এবার আমি বলতে পারি সুন্দর করে, বলো বিসি 4 এমএস ইনভার্স 1 সমব্যাগে চলে। সমব্যাগে কি চলে? কারণ এখানে এফ শূন্য, কি এফ শূন্য। তাহলে আসো, আমরা জানি সমব্যাগের সূত্র এস ইকুয়াল টু কি, বলো ভিটি। এস ইকুয়াল টু কি, ভিটি। শেষ এই বিসি এর ব্যাগ কত পাইলি? বিসির ব্যাগটাই হলো ওই এর শেষ ব্যাগ। কত ছিল? 4। কত ছিল? 4। টাইম কত সেকেন্ড ছিল বল? টাইম ছিল 4 সেকেন্ড। দেখো বিসি বরাবর এই 4 সেকেন্ড কোনো বল প্রয়োগ হয় না এই জায়গাটাতে, এফ শূন্য। তাহলে 4 সেকেন্ড। ওকে, তাহলে 4 কত? 16। 4 কত? 16 মিটার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এবি। এবি কত পাইলাম? 8 মিটার। এবি কয় মিটার পাইলাম বলো? এবি পেয়ে গেলাম 8 মিটার। এবি পেয়ে গেলাম 8 মিটার। এই কি হলো এটা? হ্যাঁ, এবি আমরা পেয়ে গেলাম 8 মিটার। এবি কয় মিটার পাইলাম? 8 মিটার। এবি কয় মিটার পাইলাম? 8। এই দেখ বিসি, বিসি এখানে কয় মিটার পাইছি বলো? 16 মিটার। বিসি কয় মিটার পাইছি? 16 মিটার। তো বলছে এবি বিসি মানে টোটাল 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডের সরণ আমরা যে করবো কি, এটা মনে কর আমরা এটাকে যদি আমরা S1 ধরি, তাহলে এটা হবে কি S2। ওকে, তাহলে আমরা এখানে যদি লিখি সুন্দর করে, একটু তোমরা একটু সাজাই লিখবে, খাতায় নোট করবা। টোটাল 8 সেকেন্ডে অতিক্রান্ত, 8 সেকেন্ডে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস টোটাল ইকুয়াল S1 যোগ S2। S1 হলো 8, S2 হলো 16। তাহলে কত? টোটাল হলো 24 মিটার। তাহলে 8 সেকেন্ডে গাড়িটা কয় মিটার গেছে? 24 মিটার গেছে। 8 সেকেন্ডে কয় মিটার গেছে? 24 মিটার। যেন অঙ্কটা মনে থাকে, ঠিক আছে? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, তোমাকে এখানে প্রথমে বুঝাইতে হবে, আবার আমি প্রথম থেকে একবার রিভাইজ দিই, অঙ্কটা ভালো করে কি বুঝো। বস্তুটি 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে। 8 সেকেন্ডে কি চাইছে? অতিক্রান্ত দূরত্ব। তো বস্তুর ভর 5 কেজি দিয়ে রাখছে, তারপর 5 নিউটন বলছে, 4 সেকেন্ড ধরে কাজ করে। এবার বললো যে 4 সেকেন্ড। এখানে খুবই ইম্পর্টেন্ট কথা হলো এগুলো, এই যে 5 নিউটন বল 4 সেকেন্ড কাজ করে। এই যে 5 নিউটন বল 4 সেকেন্ডে মনে করে এ থেকে বিতে আসছে, এরপর তার 4 সেকেন্ড পর, এই কথাটা মানে হলে এই যে বি থেকে সি এর 4 সেকেন্ড, এখানে কোনো দেখ কোনো কি হিন্টস দিছে? এখানে বল আছে? কোনো কিছু আছে? নাই, কোনো বল নাই। তাহলে এফ শূন্য। এবং এখানে মনে রাখতে হবে এফ শূন্য মানে কি ব্যাগ? এফ শূন্য মানে সমব্যাগ। এফ শূন্য মানে কি? এফ শূন্য মানে সমব্যাগ। বারবার লিখে দিচ্ছি জিনিসটা, মনে রাখবি। এফ শূন্য মানে হলো সমব্যাগ। এফ শূন্য মানে সমব্যাগ। তাই এই জায়গাটা আমরা অঙ্কটা কিন্তু সমব্যাগ দিয়ে করছি। এই জায়গায় অঙ্কটাকে আমরা সমবেগ দিয়ে করেছি, সমবেগ। এবং তোমাকে বলে দিছে প্রশ্নে, দেখো বলছে যে এই যে 4 সেকেন্ড কোনো বল কাজ করে না, যেহেতু বিসি 4 সেকেন্ড, এবার সি এর পর ওই যে 4 সেকেন্ড পরে বললো 10 নিউটন বল আবার এইখানে আবার 10 নিউটন বল 4 সেকেন্ড বল 4 সেকেন্ড ধরে কাজ করতেছে। এটা হয়তো বা ঘ নাম্বার অঙ্কে পরের অংশটা আসবে, এটা বুঝবা। বাট আমাকে বলছে এ বি এবং বিসি বের করতে, অর্থাৎ এ বি 4 সেকেন্ড, বিসি 4 মোট 8 সেকেন্ড বের করতে বলছে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, খুব অ্যানালাইসিস করো। তুমি যদি এই চিত্রটা না আঁকতা, বা তোমাকে যদি না আঁকে আমি করাইতাম, তাহলে তুমি কি এই ফিল করতে, এই যে অঙ্কটা যে এভাবে থেকে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসতেছে, 4 সেকেন্ড এখানে, 4 সেকেন্ড এখানে, এই যে এর শেষ ব্যাগ সি এর আদি ব্যাগ, এটাই তো বুঝতে পারতো না, এটাই তো ধরতে পারতো না, তখন কিন্তু ম্যাথটা করতে কি কষ্ট হইতো। তাই অলওয়েজ এই ধরনের ম্যাথগুলোকে তুমি কি করবা, এই যে এইভাবে বিভাজন করবা, এ বি বি সি সি ডিতে বিভাজন করে তোমার যে প্রশ্ন হয়েছে এ বি এবং বিসি চাইছে, আমরা এ বি বিসি বাই করছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা, হ্যাঁ সবাই একটু খেয়াল করবা। এ এর শেষ ব্যাগ সি এর আদি ব্যাগ, তখন এর শেষ ব্যাগ বাই করার জন্য যে ডাটাগুলো আমরা এ বির ইউজ করব, আবার ওই বিসি ইউজ করবো। বলো স্যার বিসির আমি বের করতেছি, আমি বিসি ইউজ করবো, তাইলে কিন্তু হবে না, এ বিরেই ইউজ করতে হবে, মনে রাখবা, ঠিক আছে? অঙ্কটা এইভাবে করবা। ওকে, আসো এটার ঘটা নাই, এটা ঘ মনে হয় অন্য টাইপের অঙ্ক, ওগুলো আমরা নেক্সট টাইম পাইলে আবার করে দিব। টেবিলে রাখা 500 গ্রাম একটি বইয়ের কার্যকরী বল 4.88 নিউটন। টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি কার্যকরী বল, আসো এটাও বুঝতেই পারতেছো, 4.88 নিউটন, প্রযুক্ত বল 7 নিউটন, অতিবেগে গতি ও ঘর্ষণ সহ, আবার ঘর্ষণ বল। দেখছো এই অঙ্কটা কত ইম্পর্টেন্ট, 4 নম্বর 24 আসছে। তাইলে বস্তুর ভর দিয়ে রাখছে তোকে, বস্তুর ভর কত? বস্তুর
ভরকে কি দ্বারা প্রকাশ করা হয় বল। বস্তুর ভর হলো এম, বস্তুর ভর কি এম। ভর এম কয় কেজি দিছে 500 গ্রাম। কোনোদিন গ্রাম ইউজ করছো নি তোমরা বলো, কোনদিন গ্রাম ইউজ করছো? গ্রামকে কিসে নিতে হবে? কেজিতে। কিসে নিতে হবে? কেজিতে। 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 500 ভাগ 1000 তাহলে কত হয়? যত সম্ভব 0.5। 500 ভাগ 1000 0.5 কেজি। 0.5 কেজি। এরপর কার্যকরী বল দিয়ে রাখছে, সুন্দর কার্যকরী বল দিল, প্রযুক্ত বল দিয়ে রাখছে, গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। তাহলে আমাকে ঘর্ষণ বল বের করতে। গতি ও ঘর্ষণ সহগ কোথায় থাকে? এই তোর বল। ঘর্ষণ বলেই তো গতি ও ঘর্ষণ, এফ কে। এফ কে তো মিউ কে থাকে তাই না? মিউ কে আর এফ কে সমান কি মিউ কে আর। তো মিউ কে তোমার চাইছে, মিউ কে ইজ ইকুয়াল হয়। তো মিউ কে আমি কোথায় পাবো? এইখানেই তো পাবো তাই না? তা আমাকে আগে এগুলো বের করতে হবে। আসো তাহলে আমার ঘর্ষণ বল লাগবে, ঘর্ষণ বল বের করি। তো তোমাকে তো আমি সূত্র শিখিয়েছি, প্রযুক্ত বল ইকুয়াল কার্যকর বল। কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ বল। বল কার্যকর প্রযুক্ত বল কত বলে দিছে। প্রযুক্ত বল কত নিউটন? 7 নিউটন। কার্যকর বল কত বল? এই যে কার্যকর বল কত দিয়ে রয়েছে? 4.88। তাহলে ঘর্ষণ বলকে এফ কে দ্বারা আসো, তাহলে এফ কে এর মান বের করে আসো। এটা তো বুঝতে পারতেছো, এটা প্লাস এদিকে আসলে মাইনাস হবে। 7 মাইনাস 4.88 ইকুয়াল এফ কে। 7 মাইনাস 4.88 2.12। 7 মাইনাস 4.88 2.12 2.12। তাহলে 2.12 এফ কে। তাহলে এফ কে এর মান কত পাইলাম বলতো? তোরা বল এফ কে এর মান কত পাইলি? কি লেখা এরকম হচ্ছে কেন? আচ্ছা দেখি এফ কে, এফ কে ইকুয়াল 2.12 নিউটন ঘর্ষণ বল পেয়ে গেলাম, কে এর মান। এবার বল তোমার কি প্রশ্ন জানাস না বল। এফ কে ইকুয়াল টু কি বল? এফ কে এর মান তো পেয়ে গেছোস মিউ কে আর। এফ কে মানে কি? মিউ কে আর। তা তোমার চাইছে ঘর্ষণ সহগ মানে মিউ কে চেয়েছে, এটা গুণ আছে আর গুণ আছে, আসলে কি ভাগ হবে? তাহলে সুন্দর করে আমরা ডাইরেক্ট লিখি মিউ কে ইকুয়াল এফ কে হবে উপরে, এফ কে হবে কি উপরে, নিচে হবে কি আর, নিচে হবে কি আর। তো তোমরা বলো এফ কে এর মান 2.12। কোথাও কি আর এর মান দিয়েছে? দেখো তো প্রশ্নের মধ্যে আর এর কি চিহ্ন মাত্র আছে? তো আর যদি না থাকে, তোমাদের একটু আগে শিখিয়েছি, আর না থাকলে তোকে কি লিখতে হবে? এম জি। কি লিখতে হবে? এম জি। তাহলে 2.12 এম এর মান কত? এই এম এর মান কত বের করলাম না? ভর কত? 0.5। এম এর মান হলো 0.5 ইন্টু 9.8 ইন্টু কি 9.8 কত আসে? 2.12 ভাগ 0.5 ইন্টু 9.8, তাহলে 0.43 এসেছে। ঘর্ষণ সহগ চলে আসছে 0.4326 433 দাও, হয়ে গেল। এটা হলো ঘর্ষণ সহগ। আবার ঘর্ষণ সহগের কোনো একক নেই। হ্যাঁ এটাই আনসার। কি এটাই। পরে আর একটা অঙ্ক আছে, আর কি আছে? নাই, শেষ। তারপর ভরবেগের সংরক্ষণ সূত্র নেক্সট ক্লাসে করাবো, আজকে এটাই করে দিয়ে শেষ। বায়ুতে ঘর্ষণ বল কত বলো? M1 বস্তুর কার্যকরী বল 0.078 নিউটন। M2 বস্তুর কার্যকরী বল 0.039 নিউটন। বস্তু একই সময় ছেড়ে দেওয়া হলো, বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। তো ঘর্ষণ বলের সূত্র কি বলো? ঘর্ষণ বল এফ কে। ঘর্ষণ বল কি? এফ কে। কার্যকরী বল দেওয়া আছে, ঘর্ষণ বল বের করবে। এখানে আর কি আছে? এম। বলো এম এর মান। এম এটা হলো প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু। তাহলে M1 এর জন্য করি। M1 কয় গ্রাম? 10 গ্রাম। 10 গ্রাম ইউজ করা যায় না, আবার সেম কাজ। 1000 দিয়ে ভাগ করো, 10 ভাগ 1000। 10 ভাগ 1000 ডাইরেক্ট করলেও হয়, তুমি ডাইরেক্ট করলে ডাইরেক্ট করবা। 0.01 কেজি। 0.01 কেজি। এবার আসো, কোথায় গেল? M1 এর জন্য করতেছে তাই না? M1 এর কার্যকরী বল দেওয়া আছে। M1 এর
কার্যকরী বল বল, কার্যকরী বল কত? 0.078 নিউটন। তোমার চাইছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল বের করব। তো আমরা জানি প্রযুক্ত বল সমান কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। আমরা জানি প্রযুক্ত বল সমান বল ইকুয়াল কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। তাহলে সুন্দর করে অঙ্কটা করে ঘর্ষণ বল বের করবো। তাহলে কার্যকর দিকে গেলে প্রযুক্ত মাইনাস কার্যকর হবে, ঠিক আছে? তাহলে এফ কে ইকুয়াল কি হয়? প্রযুক্ত বল, প্রযুক্ত কার্যকর দিকে গেলে মাইনাস, একসাথে ঘুরাই দিছি, মাইনাস কার্যকর বল। তো তোমরা বলো প্রযুক্ত বল কি প্রশ্নে কোথাও দেওয়া আছে? দেওয়া না থাকলে সূত্র কি? বারবার আর কয়বার বলবো? এমজি। প্রযুক্ত বল দেওয়া না থাকলে এমজি। কার্যকর বলতে দেওয়া আছে 0.078। এম এর মান কি বল তোরা? এম এর মান হলো 0. দেখেন মনের এম এর মান কত? 0.01। জি এর মান কত বলো? 9.8 মাইনাস 0.078। কত ইজি না? দেখো শুধু সূত্র বসাবা, অঙ্ক হয়ে যাবে। ইন্টু 9.8 মাইনাস 0.078, আনসার হচ্ছে 0.02। তাহলে ঘর্ষণ বল কত পেলাম? 0.02। M1 এর ঘর্ষণ বল এফ কে হলো 0.02 নিউটন। এই দেখো বস্তুর উপর বায়ু ঘর্ষণ বল নির্ণয় করে দুইটারই বের করলাম। M1 বলে নাই, দুইটারই চাইছে। সেম M2রও বের করে নাও, M2 এর জন্য। এগুলো তো আর এক্সট্রা ভাবে কিছু করার নেই, M2 নাও। তাহলে M2 এর জন্য বলো M2 কয় গ্রাম? 20 গ্রাম। 20 গ্রাম তো ইউজ করা যাবে না, কেজিতে নাও, 1000 দিয়ে ভাগ করো। তাহলে 0.02 কেজি, 0.02 কেজি। 20কে 1000 দিয়ে ভাগ করলে 0.02। যেমন 20 ভাগ 1000 তোমরা ডাইরেক্ট দেখাবা, 0.02 কেজি। বলো M2 এর জন্য কার্যকরী বল দিয়ে রাখছে। M2 এর কার্যকর বল কত? এই যে M2 এর কার্যকর বল কত? 0.039। কার্যকর বল দেওয়া আছে, কার্যকর বল 0.039 নিউটন। এবারে সেই অংশে আমরা বাকি অংশটা করে ফেলি। বলো এফ কে মানে কি? পুরো সূত্র লিখছি। এফ কে মানে কি বলো? এফ কে মানে হলো প্রযুক্ত মাইনাস কত? কার্যকর বল। প্রযুক্ত মাইনাস কি বল? কার্যকর বল। এগুলো কিন্তু অলরেডি এখানে লেখা হয়েছে, প্রযুক্ত বল মাইনাস কার্যকর। প্রযুক্ত বল, প্রযুক্ত বল কি দেওয়া আছে? বলো প্রযুক্ত বল দেওয়া না থাকলে কি লিখতে হবে? এমজি। এটা হবে M1G, তাহলে এটা হবে M2G, কারণ 2 এর জন্য, ঠিক আছে? M2G। কার্যকর বল কত দেওয়া আছে প্রশ্নে? বল কার্যকর বল 0.039। কার্যকর বল 0.039। M2 এর মান কত? 0.02। G এর মান 9.8 মাইনাস 0.039। শেষ। ওকে, তাহলে 0.02 ইন্টু 9.8 মাইনাস 0.039, 0.157। তাহলে এটা আনসার কি হলো? 0.157 নিউটন। ওকে, তাহলে তোমার কার্যকর বল বলছে যে বায়ুর উপর ঘর্ষণ বল। ঘর্ষণ বল মানে তো বুঝছোই, এফ কে। ঘর্ষণ বল মানে কি? এফ কে। তো আমরা ঘর্ষণ বল বের করলাম। M1 M2 কোনটা চাইছে বলা হয়নি, তাই M1 এরও বের করছি, M2রও বের করছি। তো তুমি তো জানো যে ঘর্ষণ বল মানে প্রযুক্ত বল প্লাস কার্যকর বল। প্রযুক্ত বল প্লাস কি? খেয়াল করো, প্রযুক্ত বল প্লাস কার্যকর বল প্লাস কি? ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলকে এফ কে দ্বারা ফসকে এফ কে এদিকে নিছি। কার্যকর যদি প্লাস এদিকে মাইনাস হয় তাহলে প্রযুক্ত মাইনাস কার্যকর। প্রযুক্ত বলের মান কি দেওয়া আছে প্রশ্নে? কোথাও নাই। না থাকলে কি ধরতে হয়? এমজি। না থাকলে কি ধরতে হয়? এমজি। এবং কার্যকর বলেই দিছে যে 0.078।
এরপর দেখো যে আমরা এটাতে মান বসাইলাম, মান বসাই গুণ করলাম, গুণ করে ঘর্ষণ বল পাইলাম 0.02 নিউটন। আর একইভাবে ওরা কি বলে দিছে কোনটার জন্য M1 নাকি M2, তাই M2 এর জন্য বের করলাম। M2 20 গ্রাম দেওয়া আছে, কি কয় গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম। গ্রামতে আমরা কিছু নিয়ে, গ্রাম থেকে কিছু নিয়ে গেলাম, কেজিতে নিয়ে গেলাম। তারপর কার্যকর বল দিয়ে রাখছে 0.039, সব থেকে ইজি অঙ্ক এগুলো। তারপরে এফকে সেম এই যে সূত্রটা এখানে বসাই দিলাম, প্রযুক্ত দেওয়া নাই, প্রযুক্ত সমান mg লিখলাম। এরপর ধর যে কার্যকর দেওয়া আছে, কার্যকর মান বসাই দিলাম। M2 এর মান তো পাইছিলাম 0.02, 20 গ্রামকে কেজিতে নিয়েছি, কনভার্ট করছি। এরপর এখানে জি এর মান 9.8, ঠিক আছে। গুণ করে আমরা আনসার পেলাম 0.157, 0.157, ঠিক আছে। তো আজকের মতো আমরা ঘর্ষণ বল সম্পর্কে অনেক কিছু জানলাম। এগুলোর মধ্যে পরীক্ষায় পড়বা, এগুলো পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি, বোর্ড কোয়েশ্চেন সব। কিন্তু এইখানে তোমাকে আমি বারবার বলি যে অঙ্ক একটা আমরা করছিলাম, সেই অঙ্কটা, এই অঙ্কটা, এই যে চিত্রটা আঁকতে হয়, হ্যাঁ মনে রাখিও, এই চিত্র কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো আমাকে আঁকতেই হবে। আঁকার মাধ্যমে এই বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা।